প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের শিরোনাম আমরা রেখেছি বাজেটে ৩ লক্ষ। আমাদের বিরতির পর আরেকজন নতুন অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান স্যার। স্বাগত জানাচ্ছি আপনাকে। ডক্টর আহসান মনসুর স্যার, আপনাকে দিয়ে শুরু করব। মানে ইতিমধ্যে যে সমস্ত অনলাইন খবর বের হচ্ছে, সেখানে একটি খবর বলা হচ্ছে যে জনতুষ্টির বাজেট বলা হচ্ছে, যে বাজেটটির মূল লক্ষ্যই ছিল যে সাধারণ মানুষকে একটু যেন খুশি টুশি রাখা যায়, বা কেউ কেউ বলছেন নির্বাচনী বাজেটও বলছেন। যেমন নিত্যপণ্যের সেখানে সাবসিডি দেয়া থেকে শুরু করে মানে বেশ কিছু আছে। করমুক্ত আয়ের সীমা ২.৫ লাখ টাকা থাকছে এবং কালো টাকারও সুযোগ থাকছে, ছিটমহলবাসীর উন্নয়ন থাকছে, পদ্মা সেতু, খাদ্যে ভর্তুকি, তেল ইত্যাদি সব আছে। কি বলবেন? না, স্বাভাবিকভাবেই বাজেটে তো একটা চলমান প্রক্রিয়া। হঠাৎ করে আমি এগ্রিকালচার সাবসিডি কমাতে পারবো না, হঠাৎ করে আমি যেসব জিনিস দেওয়া হয়েছে আগে সেগুলোকে বন্ধ করতে পারবো না। কিন্তু তারপর আমি কিন্তু এটার সাথে একমত নই, কারণ আমি যে ফিডব্যাকটা পাচ্ছি বিজনেস কমিউনিটি থেকে, যেমন তারা অনেকে কমপ্লেনই করছেন যে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে দেওয়া হচ্ছে, আমাদের প্রোটেকশনটা কমে যাচ্ছে। এটা একটা কমপ্লেন আছে। আরেকটা কমপ্লেন আছে যে আমাদের উপর রপ্তানিকারকদের কমপ্লেন, আমাদের উপর কর ভার বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা 0.3 ছিল সেটা 1% করে ফেলা হচ্ছে। যদিও এটা আমি মনে করি যে সঙ্গত, দুটোই সঙ্গত আমি মনে করি, কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু ওই জনতুষ্টি ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। এবং আমি আরো দুই একটা কথা বলবো যে স্যার, আমি মনে করি যে এই বাজেটটা এই সরকারের একটা প্রচেষ্টা হওয়া উচিত, যেটা হচ্ছে যে বিনিয়োগকে কিভাবে বাড়ানো যায়, এবং সেই প্রচেষ্টার কিছুটা হলেও প্রতিফলন এখানে হয়েছে। এবং এখন দেখার বিষয় হচ্ছে যে এটা অনুযায়ী সরকার রাজনৈতিকভাবে এবং তাদের যে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিনিয়োগ ঘটানোর জন্য যথাযথ কার্যক্রম পরিচালনা করবেন কিনা আগামী বছর, সেটা দেখার বিষয়। এখানে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন করার আমি কোনো কারণ দেখি না। উদ্যোগের ব্যাপারে যেটা সরকার এখানে স্পেসিফাই করেছেন, বক্তৃতাতেও আসছে, স্পেশালাইজড ইকোনমির জন্য কথা বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের যেসব ইনিশিয়েটিভের কথা বলা হচ্ছে, বড় বড় প্রকল্প সেগুলো আছে, ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো আছে। অল দিজ আর ভেরি পজিটিভ ডেভেলপমেন্টস। এখন কথা হলো যে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমরা অতীতেও কিন্তু অনেক বড় প্রকল্পের কথা শুনে এসেছি, কিন্তু স্যার বাস্তবায়ন কার্যত হয়, সেটি কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ, কাজেই যদি সরকার সত্যি এটাও সত্যি কথা যে সরকারের হাতে এখন, আমি মনে করি, আমি রাজনীতি করিও না, আমি একটা বিশ্লেষক হিসাবে বলছি, অর্থনীতি, সরকারের হাতে একটা ইউনিক অপরচুনিটি আসছে এখন, যে হোয়াট এভার রাজনীতিক হয়ে থাকুক না কেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হয়ে থাকুক না কেন, এখন একটা ইকোনমিক প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের লেজিটিমেসি এস্টাবলিশ করার সুযোগ এসেছে, এবং এই সুযোগটা সরকারকে নিতে হবে। তা না হলে কিন্তু আরেকটা লেজিটিম ওই জিনিসটাকে নিয়ে আবার ঘুরে প্রশ্ন উঠবে। কাজেই আমি মনে করি যে এই সুযোগের সদ্ব্যবহার সরকারের করা উচিত। এখন একটা পিরিয়ড অফ কাম যাচ্ছে, এই সময় জনগণকে কিছু জিনিস দিতে হবে, এবং সেটা দিতে পারলে সরকারের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়িত হবে, জনগণও উপকৃত হবে। অর্থাৎ সরকার ক্ষমতায় থাকতে চায়, সব সরকারি ক্ষমতায় থাকতে চায়, সেটা হয়তো উদ্দেশ্য বাস্তবায়িত হবে, এবং সেই সাথে জনগণ মনে করবে ঠিক আছে, সরকার আমাদের জন্য একটা সহনীয় পর্যায়ে রেখেছে, আমরা সেটা মেনে নিতে পারি। তো এই সার্বিকভাবে এই একটা মোক্ষম সুযোগ আমি মনে করি যে কিছু করে দেখাতে হবে। রাজনীতিবিদদের এখন পলিটিক্সের দিক থেকে দৃষ্টি সরিয়ে উচ্চ লেভেলের ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক গভর্নেন্স, সেই সাথে জননিরাপত্তা, এই তিনটে জিনিসকে এনশিওর করতে হবে। যদি করতে পারে তাহলে কিন্তু কর্মকাণ্ড ঘটতে বাধ্য। ইকোনমিক গভর্নেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ব্যাংকের কেলেঙ্কারি, এগুলো চাইলে পরেই বন্ধ করা যায়, মানে কঠোরভাবে, হ্যাঁ, চাইলে পরেই বন্ধ করা যায়, কিন্তু করা হয় নাই, সেটা করতে হবে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে ছোট ছোট দুর্বৃত্তায়ন, যেগুলো নিউজে প্রত্যেকদিন আসে বিভিন্ন এলাকা থেকে, এটা কিন্তু সরকারের ইমেজের জন্য খুবই ক্ষতিকর। এগুলো বন্ধ করার দরকার। আর কত, 7 বছর তো হলো, এখন তো কন্ট্রোলে আনা যায় ছাত্রলীগ বা অমুক লীগকে। এই জিনিসটা করতে হবে, তাহলে পরে দেখা যাবে জনমনে একটা স্বস্তি আসবে, এবং সুশাসনের সুশাসন এবং বিনিয়োগটা তখন ঘটতে থাকবে। বিদেশিদের যদি আমরা আনতে পারি, জাপানি, চাইনিজ, ভারতীয়, তাহলে এই কর্মযোগ্যটা শুরু হয়ে যেতে পারে, এবং সেটাই হবে সরকারের, আমি সরকারের দিক থেকেই বলছি, সরকারের নিজের স্বার্থেই
বেস্ট আউটকাম ফর দ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে মানে দুটি বিষয়। একটা হচ্ছে যে স্যার যেটি চমৎকার করে বললেন যে এখন কিন্তু দেখাতে হবে যে দৃশ্যমান অগ্রগতি, যেটি যে আমরা ঢাকা চিটাগং 4 লেন বছর পর বছর আমরা ফেলে রেখেছি, আমরা মেট্রো রেলের কথা বলছি, আমরা অর্থমন্ত্রী তো আজকে পিপিপির কথা স্বীকারই করলেন যে আসলে ঠিক এইভাবে মানে ঠিক হয়নি জিনিসটি, সেটি পরিষ্কার স্বীকার করলেন। আবার পদ্মা সেতুর কথা যেমনটা, তার বছর যাচ্ছে কিন্তু সেটির ব্যয় বাড়ছে। এখন দৃশ্যমান অগ্রগতি এটা যেমন একটা চিত্র, আবার ব্যবসায়ীদের কিছু কমপ্লেইনের কথা বললেন যে ট্যাক্স কমাও, মূল্য কমাও, ইনসেন্টিভ দাও, আরো কমাও, আমার স্বার্থ তোমার স্বার্থ, তাহলে দেশের স্বার্থ কোনটা? দেশের স্বার্থ হচ্ছে দেশের উৎপাদনমুখী জনগণের স্বার্থ। এখন উৎপাদনমুখী জনগণ এবং নাগরিক কারা, এটা একটু আমরা আইডেন্টিফাই করি। আমি তো সবচেয়ে প্রথমে 1 নম্বর কৃষকের কথা বলবো। তাহলে কৃষকের স্বার্থ এই বাজেটে দেখতে হবে। এখন এই মুহূর্তে কৃষকের কমপ্লেইন কি ছিল? কমপ্লেইন ছিল যে আমি কষ্ট করে ফসল ফলাচ্ছি, ফসলের ন্যায্য দাম পাচ্ছি না। তার মানে এই বাজেটে থাকতে হবে কৃষকের হয় তাকে ইনপুট সাবসিডি দিয়ে তার উৎপাদন খরচ কমাতে হবে, অথবা তার ফসলের ন্যায্য দাম প্রাপ্তির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করে দিতে হবে, অথবা এমন গোডাউন তৈরি করতে হবে যেখানে রাইট টাইমে কেনা যায়, এমন ইম্পোর্ট কন্ট্রোল করতে হবে যাতে ইম্পোর্ট এসে চালের দাম বাড়িয়ে কমিয়ে না ফেলে, ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো সবই কিন্তু সদিচ্ছা হিসাবে বাজেটের মধ্যে ঘোষিত আছে। এই বাজেট বলে নাই যে কৃষকের স্বার্থ আমরা দেখব না, বা আমরা ভর্তুকি দিব না, বা কৃষককে আমরা এগ্রিকালচার ক্রেডিট দিব না, বা আমরা কৃষি গবেষণায় টাকা দিব না। এই বাজেট তা বলে নাই। কিন্তু অ্যালোকেশন কৃষিতে তুলনামূলকভাবে কম আছে, সেটা ঠিক আছে। কিন্তু এই কৃষকের প্রতি এই গভর্নমেন্টের সদিচ্ছার অভাব আছে, এই অভিযোগ আমরা করতে পারবো না। কিন্তু ভুল ইয়ের ফলে, নীতির ফলে, এবং মাঝখানে বাজারে মধ্যস্বত্বভোগীর প্রভাবের কারণে, এবং তাদেরকে ঠিকমতো দমন করতে না পারার কারণে কৃষক স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। এখন সেইটা কিভাবে তারা করবে? যেমন আপনি যদি সাবসিডি দেন, সেই সাবসিডি যাতে গরিব উৎপাদনশীল কৃষকের কাছে পৌঁছায়, তো এগুলো সব ইনস্টিটিউশনাল প্রবলেম, গভর্নেন্সের প্রবলেম। এই জায়গাতে কিন্তু গভর্নমেন্টকে নতুন প্রতিষ্ঠান তৈরি করে এগুলা নিশ্চিত করতে হবে। শ্রমিকের কথা, শ্রমিকরা কি চাচ্ছে? চাচ্ছে যে আমি যদি রানা প্লাজার মতো দুর্ঘটনায় মারা যাই, তাহলে যাতে অবিলম্বে আমার ক্ষতিপূরণটা পাই, এটা পেতে আমার 2-3 বছর যাতে না লাগে। এখন সেটা পাওয়ার উপায় কি? সেটা পাওয়ার জন্য খুব সহজ উপায় ছিল শ্রমিকদের জন্য একটা কল্যাণ তহবিল যে নিয়ম আছে, সেখানে 0.8% টাকা দেওয়ার কথা ছিল। সেটা যদি দিত তাহলে আজকে এটা নিয়ে ঝামেলা হতো না। মাঝখানে তাদেরকে কনসেশন দিয়ে এই টাকাটা উইথড্র করে নিয়েছিল, তার ফলে শ্রমিকদের জন্য কোনো টাকাই জমা হয়নি। তবে সুখের বিষয় যে এই বাজেটে সেটা ফিরিয়ে আনা হয়েছে। তবে এটা তো ফাইনাল না, এরা তো লবি করবে, প্রোটেস্ট করবে, পার্লামেন্টে আলোচনা হবে, তখন আবার যদি পিছিয়ে যায় তাহলে আবার সেই একই প্রবলেম হবে। তাহলে কৃষক শ্রমিক এই দুটো তো মানে সব মিলিয়ে দেখা গেল যে জিনিসটা নির্ভর করছে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সরকার একটা স্টেপ নিলে যখন চাপের মুখে পড়ে তখন সরকার সেই সিদ্ধান্ত থেকে আবার ফিরে কম্প্রোমাইজ। স্যার আমি আসবো, আমি আহসান মনসুর স্যারের কাছে একটু যেতে চাই, কারণ স্যার এই বিরতির পর স্যার চলে যাবেন। স্যার, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেভাবে বাজেটে ধরা হয়েছে, অর্থাৎ আমার কাছে যে কাগজটি আছে সেখানে যে রাজস্বের 2,08,770 কোটি টাকা এর মধ্যে এনবিআর মানে আয়কর বাবদ আদায় করবে। তো এটি ভ্যাট ট্যাক্স শুল্ক আদায় করবে আরো 1,67,730 কোটি টাকা। মানে এটি কি মানে বাস্তবায়ন যোগ্যতার কথা আমরা বলি বারবার, যে বারবার সংবাদপত্রে শিরোনাম দেখি যে এই বাজেট বাস্তবায়ন যোগ্য নয় ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে কি মনে হয়, এটা কি বাস্তবায়ন যোগ্য? না, রেভিনিউ টার্গেট, বিশেষ করে এনবিআর এর রেভিনিউ টার্গেট যেটা হচ্ছে কোর রেভিনিউ, সেটা খুবই উচ্চমাত্রা। মানে সরকারি হিসাব মোতাবেকই এটা 30% বেশি, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো বছর 30% হয়নি। ইভেন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় হয়নি। এটা এটা ওই লাঠি দিয়ে পিটিয়ে টিটিয়ে তাও আদায় হয়। 25 এই সরকারের আমলে সর্বোচ্চ 25% হয়েছে, তার বেশি আমরা যেতে পারিনি। তো এখন সমস্যাটা হচ্ছে যে আমরা কিভাবে যাব, এবং আমাদের হিসাবে এটা 35% হবে, এটা 30-এ থাকবে না, কারণ সরকারের যেটা রিভাইজ টার্গেট বলে রেভিনিউ, সেটা প্রকৃতপক্ষে আর একটু কম হয়, এবং সেটা থেকে ধরলে পরে এটা 35-এ যায় দাঁড়াবে। তো এটা একটা অবিশ্বাস্য রকমের উচ্চমাত্রা, এবং আমরা এটাও মনে করি না যে সংস্কার কার্যক্রম সরকার করবে, যেটা মন্ত্রী সাহেব বলেছেন, এবং করাটা অবশ্যই উচিত, এবং এটা গতকাল করা উচিত ছিল, আজকে নয়। কাজে এই কারণে আজকে শুরু করলে এটার ফলটা আগামীতে পাবো আমরা।
সেখান থেকেও কিন্তু কোনো ফল আসবে না। এখন বর্তমান কর কাঠামোতেই বর্তমানের যে চিত্র, এটার মধ্যেই এটাকে আদায় করতে হবে। তাহলে এটা করতে হলে পরে কিন্তু আবার ঘুরে ফিরে আমাকে ওই প্রবৃদ্ধির দিকে নজরটা বেশি দিতে হবে। যদি প্রবৃদ্ধিটা হয় ভালো, তাহলে হয়তো আমরা কাছাকাছি যেতে পারবো, লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবো না তবুও, কিন্তু আমি কাছাকাছি যেতে পারলেও সেটা একটা বড় অর্জন হয়। আমি যদি 30-এর কাছাকাছি যেতে পারি, সেটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড হবে, এবং 7% যদি আমি প্রবৃদ্ধি নিতে পারি, সেটাও একটা রেকর্ড হবে। কাজে দুটো রেকর্ড যদি একসাথে করতে পারি, সেটা খুবই ভালো হবে। কিন্তু সেটা করার জন্য প্রথমেই এগিয়ে ঘুরে ফিরে যেটা আসছে, যে বিনিয়োগকে বাড়াতে হবে, প্রবৃদ্ধিকে বাড়াতে হবে, প্রবৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান হবে, সেটার মাধ্যমে রাজস্ব আদায় হবে, রাজস্ব আদায়ের মাধ্যমে ডিমান্ড সৃষ্টি হবে, আরো রাজস্ব আদায় হবে। এই ভার্চুয়াস সার্কেলটাকে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এই ভার্চুয়াস সার্কেলটা ইনস্টেড অফ ভিশিয়াস সার্কেল যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সবকিছু অর্জন সম্ভব। যেমন কাজী আকরামউদ্দিন আহমেদ, আপনি এবং আহসান মনসুর, আপনাদের দুজনের কাছে একটি কমন প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 80-র দশক কিংবা 90-এর দশকের মানে শুরুতে বা শেষেও মানে প্রবৃদ্ধি 4, 4.5 এর মধ্যে মানে ঘুরফির করছিল। যখন আমরা যমুনা সেতু হতে দেখি, তখন কিন্তু এই প্রবৃদ্ধির বাড়ার একটা ট্রেন্ড আমরা দেখি। তো মানে যেহেতু প্রবৃদ্ধির বাড়াতে চাই আমরা, কিন্তু আমরা যদি কোনো মেগা প্রজেক্ট না করি, তাহলে কেন প্রবৃদ্ধি বাড়বে? মানে ব্যাপারটা কি এরকম? এটা কিন্তু আরেকদিন আপনার মনে থাকার কথা যে যমুনা ব্রিজ হওয়ার পরে 1.5% মতো আমাদের জিডিপি গ্রোথ বেড়ে গেল হঠাৎ করে, এবং নর্থ বেঙ্গল ছিল মঙ্গা এরিয়া, সেই মঙ্গা এরিয়ার মানুষ এখন প্রডিউসার হয়েছে, এবং সেখানে কিন্তু মানে মঙ্গার প্রডিউসার দেয়ার কনজিউমার অলসো, কেননা তারা প্রডিউস করে, সে কনজিউমও করতে পারে। সুতরাং এই দুইটা অ্যাক্টিভিটি সেখানে শুরু হয়ে গেছে। ঠিক সেইভাবে একটা কথা বলেছিলাম যে এটা উত্তরবঙ্গের গেল, আমরা যারা দক্ষিণবঙ্গের লোক, তারাই চিন্তা করছি যে পদ্মা মেগা প্রজেক্টটা যদি চালু হতো, তাহলে আপনারা এই আজকে 7 বলতে হতো না, ওটা চালু হলে 8-এর কাছে আপনি চলে যেতে পারেন। সেইটা কিন্তু আমরা ভরসা করি। সেই জন্যই বলেছি যে মেগা প্রজেক্টগুলো এবং ওই ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা খুবই জরুরি। কারণ আমি চিটাগাঙে গেছি 40 বছর আগে, 50 বছর আগে, 40 বছর আমি একাধারে ছিলাম। ওই চিটাগাং আর ঢাকা আমি গাড়ি চালাই আসছি, এখনের চাইতে কম টাইম লাগতো। চিন্তা করেন, এখনের চাইতে কম টাইম লাগতো। তার অর্থ তখন ট্রাফিকও কম ছিল। কিন্তু সেই দিন থেকেই চিন্তা করছি যে কবে 3-4 ঘন্টা 2 ঘন্টায় চিটাগাং ঢাকা যাতায়াত করব। এটা সেই 50 বছরের সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। সুতরাং বাস্তবায়িত যখন হয়নি, তখন হঠাৎ করে আমরা অনেক কিছুই আশা করতে পারি না। তবে এখন একটা প্রসেসের মধ্যে আসছে, একটু আগেই কথা হয়েছিল যে গভর্নমেন্টের এমন একটা অপরচুন মোমেন্ট এখন, যেখানে ইনফ্লেশন 6 পয়েন্ট সামথিং, যেখানে আমাদের জিডিপি গ্রোথ 6.5, যেখানে আমার রেমিটেন্স এত ভালো, যেখানে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এত ভালো, যেখানে আমাদের এগ্রিকালচার এত ভালো, সেইখানে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে মানুষ সবাই এখন বিশ্বাস করতেছে, উনি বিশ্বাস করুক আর না করুক খসরু ভাই, যে তাদের এখন আন্দোলন করার কোনো ক্ষমতাই নেই এই মুহূর্তে। সুতরাং আন্দোলন, মানুষ ভাবতেছে বিএনপি যদি ওই জাতীয় জ্বালাপোড়া না করে, তাহলে একটা পলিটিক্যাল স্টেবিলিটি পাবে। এটার চাইতে বড় পাওনা কিন্তু বর্তমান গভর্নমেন্টের কাছে আর কিছু না। কেননা এইটাই মানুষ চায়, এবং আমরা ব্যবসায়ীরা চাই এই পলিটিক্যাল স্টেবিলিটি। আমরা জ্বালাও পোড়াও ঘেরার মধ্যে আমরা ব্যবসা করব, এবং আপনি পোড়াবেন জ্বালাবেন। সবচাইতে বড় ক্ষতি করেছে কমিউনিকেশন চেইন। এই যে ডিসরাপ্ট এত করা করছে, যে যত কিছু কথা উঠছিল এর ভিতরে, যে এত বাস পোড়ানোর পরে, এত ড্রাইভার পোড়ানোর পরে, সেই বাসে আবার ভোট দেয় কেমনে মানুষ? মনসুর ভাইয়ের কাছে যেতে মনসুর ভাই। জি, আমি এটার প্রসঙ্গ ধরে বলবো যে 90-র শেষের দিকে যে আমাদের এই মানে উত্তরণটা হচ্ছে, সেটা হঠাৎ করে হয়নি। এটার মূলে কিন্তু অনেকগুলো রিফর্ম কাজ করেছিল। আপনারা দেখবেন যে ব্যাংকিং খাতের রিফর্মটা শুরু হয় লেট 80s থেকে, এবং এটা কিন্তু চলে, মোমেন্টাম পায় 91-92 থেকে, এবং এটা কিন্তু 2001 সাল পর্যন্ত চলে। তারপরে কিন্তু এটা থমকে যায়, এটা স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের পলিসি, ট্যাক্স, কাস্টমস রিফর্ম, ট্যাক্স অনেক কমে আসছে। কাস্টমস ডিউটি দেখেন আপনি, রিস্ট্রাকচার হয়ে গেছে ইসের মধ্যে, সিস্টেমের মধ্যে ভ্যাটের ইন্ট্রোডাকশন হয়েছে, যার কারণে ওই সময়টা কিন্তু রেভিনিউ গ্রোথ খুব ভালো ছিল। তারপরে আপনি আরো অন্যান্য দেখবেন যে বাজার উদারীকরণ যে ব্যবস্থাটা, সেগুলোর ফলগুলো কিন্তু আমরা পেয়েছি। কাজে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিন্তু আবার রিফর্মের পথে ফেরত যেতে হবে। রিফর্ম কিন্তু গত 5 বছরে, লেটস বি অনেস্ট, রিফর্ম হয় নাই। শুধু না, এক ধরনের কমপ্লেসেন্সি হয়ে গেছিল,
যে রিফর্ম না করলেও গ্রোথটা আমরা পেয়ে যাই। হ্যাঁ, গ্রোথটা আমরা পাচ্ছি 6%। এখান থেকে বের হতে গেলে আরেকটা সেকেন্ড, যেটাকে আমরা বলি সেকেন্ড ফেজ অফ রিফর্ম, সেকেন্ড রাউন্ড অফ রিফর্ম দরকার হবে, এবং সেটা করতে হবে থ্রু গুড গভর্নেন্স, থ্রু অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টার্স অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। যদি আমরা এটাকে কম্বাইন করতে পারি, আমরা আবার 7-8-এ যেতে পারবো। কিন্তু এই উল্লম্ফনের জন্য এই ইনগ্রিডিয়েন্টস গুলো দরকার, ইনক্লুডিং আমাদের যে ইন্টারনাল চাঁদাবাজি বা অন্য ধরনের জিনিস, এগুলোকে প্রশমিত করে। বন্ধ হবে না, কিন্তু এটাকে কমিয়ে মানে যতটা পারা যায় আমি হাসান মুস্তাফা সাহেবের উপস্থিতিতে একটা কথা বলতে চাই, যে কোন দেশই শুধু এক্সপোর্টের উপরে বাঁচতে পারেনি, কোন দেশই শুধু লোকাল ইন্ডাস্ট্রি বাঁচতে পারেনি, দুটোই দরকার। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি আর জাপান এরা যদি লোকাল ইন্ডাস্ট্রিতে সেফগার্ড না দিত, প্রোটেকশন না দিত, কোনোদিন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাদের হতো না। কিন্তু আজকের বাজেটে উনি কথাটা তুলেছিলেন, এইটা আমি সেদিনও বলেছিলাম, যে যারা এক্সপোর্ট করে দে আর্ন ডলার্স ফরেন এক্সচেঞ্জ, আর যারা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি দেশে করেছে তারা সেভ ডলার্স। এটা ঠিক কিনা? এই সেভ ডলারের ভিতরে আমি একজন লোক 50 বছর, সুতরাং আমি যে প্রোডাক্ট করি এই প্রোডাক্ট আগে 100-200 কোটি টাকার ইম্পোর্ট হতো, সেইটা আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি। সুতরাং আমরা তো উই আর সেভিং মানি। এই যে এখন সাপ্লিমেন্টারি ডিউটির সম্বন্ধে যে কথাটা বলেছে নেক্সট ইয়ার থেকে একেবারে হয়ে যাবে, এইটা কিন্তু আমি ঘোর বিরোধী। এবং আমি বলতে চাই যে নিজের প্রোটেকশন নিজে না দিলে অন্য দেশ প্রোটেকশন দিবে না। আর একটা হলো অ্যান্টি ডাম্পিং যদি কোনো রুল না হয়, তাহলে চায়না আর ভারত এই দুই ধাক্কায় আমাদের লোকাল ইন্ডাস্ট্রি সব বসে যাবে। সুতরাং ওনার এই পলিসি উনি বলেছেন আগামী বছর, এই আগামী বছরটা জানি আরো কয়েক বছর হয়, এটা আমি আজকে বলি যে এটা কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে আপনি এইগুলো বন্ধ করতে পারবেন না। লোকাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যেসব মাল একেবারেই এদেশে তৈরি হতে পারে না সেটা অবশ্যই আসবে, তারে আপনি প্রোটেকশন দেন, কেননা WTO রুলে, তারপর গ্লোবালাইজেশনের যুগে এগুলো তো করতে হবে। IMF বলবে, ওয়ার্ল্ড ব্যাংক বলবে, তারপরেও ইন্ডিয়া কোনোদিনই তার লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন বাদ দিয়ে কোনোদিন সে কোনো বাজেট করেনি। একদম পরিষ্কার। আমি এক্সাম্পল হচ্ছে ইস্ট এশিয়ান মডেল। ইস্ট এশিয়ান মডেল আবার প্রোটেকশনেও যায়নি, উনি যাবেন। স্যার আমি আসবো আপনার কাছে, আহসান মুস্তাফা স্যার চলে যাবেন, আমি একটু রিজয়েন্ডার দিয়ে চাই। সেটা হচ্ছে যে 1 নম্বর সাপ্লিমেন্টারি ডিউটি কমার ব্যাপারে বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে 1 নম্বর সেটা 1 নম্বর বেআইনি করা। আমরা কাস্টমস ডিউটিকে রেখে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি শুধু ইম্পোর্টের উপর দিচ্ছি। সাপ্লিমেন্টারি ডিউটির নিয়ম হচ্ছে যেটা ইম্পোর্ট এবং ডোমেস্টিক ইকুয়ালি হবে, ইট ক্যানট বি অ্যান্ড শুড নট বি ইউজ ফর প্রোটেকশন পারপাস। সেটা আমরা প্রোটেকশন পারপাসে ব্যবহার করছি। যেটা বলা হচ্ছে, যেটা অর্থমন্ত্রী মহোদয় ইঙ্গিত দিয়েছে, যে আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে যাতে এটা আর প্রোটেক্টিভ পারপাসে ব্যবহার না হয়। এটা একটা জিনিস। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম মোস্ট প্রোটেক্টেড কান্ট্রি। ফলে আমরা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পেয়েছি গত 50 বছরে? আমাদের ভাবতে হবে তো, আমাদের এফিশিয়েন্ট ইন্ডাস্ট্রি যদি আমরা না করতে পারি তাহলে তো হবে না। আমাদের এফিশিয়েন্সিকে রাখতে হবে, কোয়ালিটি কম্পিটিটিভ। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আই হ্যাভ নাথিং এগেইনস্ট ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোভাইডেড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ এফিশিয়েন্ট। এখন যদি আমাকে বিস্কিটের উপর 200% ডিউটি দিতে হয়, এবং বিস্কিট আমরা বাংলাদেশে 100 বছর ধরে করে আসতেছি, এখনো ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট অ্যাপ্লাই করে 200% 100% এক্সপোর্ট করার ক্যাপাসিটি এখন বিস্কুট ইন্ডাস্ট্রি হতে হবে। কিন্তু আমরা বলতেছি না যে এটা কন্টিনিউয়াস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে পায়ের উপরে। হ্যাঁ, আমরা যেটা করি নাই, যেটা আমাদের ভুল হয়েছে, ইঞ্জিনিয়ারিং আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্টসের উপর কোনো প্রোটেকশন দেই নাই, যে কারণে আজকে আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট নাই। আমাদের সব প্রোটেকশন দেওয়া হয়েছে ফিনিশ প্রোডাক্টের উপর। এটা তো রং পলিসি। মানে এটা কিন্তু প্রান্তিক মানুষ বা যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এই জিনিসগুলোকে খুব আহত হন এবং তারা চান যে এই বিষয়গুলি নিতে। আমরা চাই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট করতে পারি নাই বলেই ওই বিদেশি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট এসে আমাদের শেষ করতেছে, এবং তারে প্রোডাকশন আপনার দিতে হয়েছে অ্যাজ পার রুল অফ দি ইন্টারন্যাশনাল। সেই জন্য তারেও প্রোটেকশন দিতে। আমাদের উচিত ছিল ইন্টারমিডিয়েট প্রোডাক্টস এর উপর সাপ্লিমেন্ট ডিউটি বসিয়ে ওটাকে প্রোটেকশন দেওয়া, কিন্তু আমরা করি নাই। কেন জানেন? আমরা এফেক্টিভ প্রোটেকশনকে বাড়ানোর চেষ্টা করেছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পর আবারও আপনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।